আম বাংলাদেশের সমকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আ এটা আমার ১ম লাইভ। আসলে আমি আগে কখনো Facebook এ লাইভ করি নাই। সেজন্য আ একটু অন্যরকম লাগতেছে। যাই হোক, আশা করি আ আমরা কিছু আলোচনা করতে পারবো এবং লাইভের একটা এক্সপেরিয়েন্স নিতে পারবো। সো বাংলাদেশে বর্তমানে যেটা চলতেছে যে রাজনৈতিক সংস্কার এবং প্রশাসনিক সংস্কার এসব ব্যাপারে সরকার উদ্যোগ নিয়েছে। একটা প্রশাসনিক সংস্কার কমিটি করেছে। কিন্তু আম যা বুঝা গেল যে বাংলাদেশের অ্যাডমিন ক্যাডার বা বাংলাদেশের জনপ্রশাসনে আ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার তারা এই সংস্কার প্রক্রিয়াকে আ মেনে নিতে চাচ্ছে না। তারা এই সংস্কারের বিপক্ষে। সেই কারণে আ তাদের মধ্যে নানা ধরনের বিরোধিতা দেখা যাচ্ছে এবং আমি দেখলাম যে প্রশাসনিক ক্যাডার থেকে তারা ৪৮ ঘন্টার মধ্যে প্রশাসনিক সংস্কার কমিশনকে সরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তো আমি মনে করি যে এটা সম্পূর্ণভাবে আ সরকার এবং দেশের বিরোধী কাজ করা হচ্ছে। কারণ আ যে গণ-অভ্যুত্থান হয়েছে জুলাই আগস্টে সেটার অন্যতম একটা দাবি ছিল যে জনপ্রশাসন সংস্কার করতে হবে এবং বাংলাদেশে ক্যাডার সার্ভিস যেভাবে চলতেছে তাতে ব্রিটিশ আমল থেকে এমনকি পাকিস্তান এবং বাংলাদেশের এই পর্যন্ত যে লেগাসিস তাতে আমরা আসলে ভালো কিছু পাইনি। এই প্রশাসন ব্রিটিশ এবং পাকিস্তানের প্রেতাত্মা বহন করে চলতেছে এখনো। তো সেই দিক থেকে বলতে গেলে আমাদেরকে এখনো আ অনেক সংস্কারের প্রয়োজন আছে এবং সেই সংস্কার প্রক্রিয়ায় অবশ্যই আমাদেরকে আম অ্যাডমিনিস্ট্রেশনের সংস্কার প্রয়োজন। অ্যাডমিনিস্ট্রেশনের সংস্কার না হলে এখানে কোনো কিছুই হবে না। কারণ হলো গিয়ে আ দেশের আমলাতন্ত্র যে অবস্থা করতেছে, দেশে যেভাবে চালাচ্ছে এবং আ আমাদেরকে যেভাবে মানে আ পদে, পদে বিঘ্নিত করতেছে সেই ইয়ে থেকে সেই অবস্থান থেকে সরে আসতে হলে আমলাতন্ত্রের সংস্কার অবশ্যই প্রয়োজন। আমলাতন্ত্রের সংস্কার না হলে কোনো ধরনের সংস্কারই আসলে আ সফল হবে না এবং বাংলাদেশের বিসিএস কর্মকর্তাদের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বাকি সব ক্যাডারের উপরে ছড়ি ঘুরায়। এটা হয়তো আপনারা অনেকেই জানেন না। আ যেটা এখনকার সময়ে জানাটা খুবই দরকারি। বিশেষ করে আ প্রকৃচি নামে একটা ক্যাডার আছে, প্রকৌশলী, কৃষি এবং চিকিৎসক। তো প্রকৌশলী, কৃষি এবং চিকিৎসক এরাই আসলে আ সবচেয়ে বেশি আ সংখ্যাগত দিক থেকে বাংলাদেশের আ আ সরকারি চাকরিতে। এছাড়া কৃষি আ শিক্ষা বিভাগেও দেখা গেল প্রচুর ক্যাডার আছে বাংলাদেশে। যারা বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তো এদের সবাই সরকারি চাকরি করেন বা বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিসের আন্ডারে কাজ করেন। কিন্তু দেখা গেল যে সেখানে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার যারা তারা সবার উপরে ছড়ি ঘুরায় এবং সব জায়গা থেকে তারা আসলে বেনিফিট গুলি নেয়। যেমন শিক্ষা ক্যাডারের সর্বোচ্চ পদগুলিতে আপনি যাবেন, শিক্ষা সচিবের দিকে যাবেন, সেখানে দেখবেন যে অ্যাডমিনিস্ট্রেশন এর কেউ একজন। আ তারপরে আপনি যদি চিন্তা করেন যে নাম আ কৃষি, দেখা গেল যে কৃষি সচিব, কৃষি মন্ত্রণালয় পুরোপুরি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের দখলে। সেখানে কৃষি বিভাগের কর্মকর্তারা বাংলাদেশের সবচেয়ে সফল এবং কৃষি বিভাগ আমি মনে করি যে বাংলাদেশে ওতপ্রোতভাবে গ্রামে গঞ্জে কাজ করে। সো সেই ক্ষেত্রে তাদের চেয়ে ভালো কেউ জানার কথা না। তো এই প্রেক্ষিতে আমি মনে করি যে বাংলাদেশে আ সকল ক্যাডারের ভিতরে বিশেষত অ্যাডমিন ক্যাডার ছাড়া বাকি যারা ক্যাডার সার্ভিসে আছেন তাদের সবার দাবি যে আ তাদের মন্ত্রণালয়গুলি এবং আ তাদের প্রমোশনের ব্যাপারগুলি যাতে তাদের মধ্যেই থাকে। নিজ, নিজ ক্যাডারের কাজগুলি যাতে তারা নিজেরাই করতে পারে। সেখানে অ্যাডমিনিস্ট্রেশনের ছড়ি ঘুরানো এটা আ তারা পছন্দ করেন না এবং সেটা উচিতও না আমি মনে করি। যে দেশের স্মার্ট লোকজন পরীক্ষা দিয়ে সরকারি বিভিন্ন রকমের যাচাই-বাছাইয়ের মাধ্যমে ক্যাডার সার্ভিসে নিয়োজিত হন। তারপরে তারা তাদের নিজ, নিজ মন্ত্রণালয়ে নিজ, নিজ ক্ষেত্রে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করেন, সব ধরনের কাজ করেন। তো সেই ক্ষেত্রে তারা নিজেদের কাজ চালাতে পারবে না। সেখানে অ্যাডমিনের আ হর্তাকর্তা হওয়া লাগবে বা অ্যাডমিন সার্ভিসকেই আগায় আসতে হবে। সব জায়গায় তারাই শুধুমাত্র ছড়ি ঘুরাবে। এটা মেনে নেওয়া যায় না এবং এটা পরিবর্তন হওয়া দরকার। বিশেষত আ যদি আমরা মানে দীর্ঘমেয়াদে প্রশাসন এবং মানে জনপ্রশাসন এবং মানে সব ধরনের ক্যাডারের মধ্যে এক ধরনের ঐক্য চাই এবং দেশের ক্যাডার সার্ভিসকে বা এই যে সরকারি সার্ভিস এটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই ক্ষেত্রে
আমি মনে করি যে এটার একটা সুরাহা হওয়া দরকার। বিশেষ করে আমরা যদি চিন্তা করি যে গত ১৬ বছরে শেখ হাসিনা সরকার যেটা করেছে সেটা হলো যে এই অ্যাডমিন ক্যাডারের মাধ্যমে আ তারা দেখা গেল যে সব ধরনের অন্যায়, অত্যাচার, দুর্নীতি এগুলি করে গেছে এবং তাদেরকে প্রমোশন দিয়ে হাসিনা সরকার দেখা গেল যে আ তার ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। সো সেই অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে সেই প্রশাসনিক কাঠামো রেখে আমরা দেশে কোনো বড় ধরনের কোনো কিছু করতে পারব না। এটা যে কেউই বুঝবে এবং বুঝতে পারছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলি চাপ ছিল। তারা ১ম থেকেই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৈব দুর্বিপাক, বিভিন্ন সমস্যার সমাধান করে আসতেছে। সো সেই দিক থেকে বলতে গেলে মানে সরকার আসলে কিছু করতে পারেনি এখন পর্যন্ত। আ আ বিশেষত প্রশাসনিক সংস্কার এবং মানে যারা দোষী, যারা স্বৈরাচার সরকারের সহযোগী ছিল, যারা ভোট ডাকাতিতে অংশগ্রহণ করেছে, অবৈধ ভোটকে বৈধতা দিয়েছে, সেই অ্যাডমিনিস্ট্রেশন, সেই প্রশাসন তাদেরকে রেখে আমরা বাংলাদেশে আসলে ভালো কিছু করতে পারব না। তো আমি মনে করি যে এখন সময় যে বাংলাদেশে সবাই এই সংস্কার চাচ্ছে। বিশেষ করে প্রশাসন এবং যারা পুলিশ তো ভাগছে অলরেডি যে পুলিশ আমাদের সামনে নেই। পুলিশ সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল এবং পুলিশের পরেই অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার এবং আরো অন্যান্য ক্যাডারেরও বিভিন্ন লোকজন যুক্ত থাকতে পারে এবং ছিল অবশ্যই। তো এইসব লোকজনকে আমরা আ যেটা করতে পারি এটলিস্ট যে দুষ্টের দমন আর শিষ্টের পালন। আমরা যদি মানে এটলিস্ট যদি কোন রকম আ কি বলবে শাস্তি বা বিচার ব্যবস্থা যদি দীর্ঘায়িত হয়ও, আপাতত আমরা যেটা করতে পারি যে যারা চিহ্নিত অপরাধী, দোষী এবং স্বৈরাচার সরকারের দোসর হিসেবে বিভিন্ন ধরনের দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী কার্যক্রমে অংশগ্রহণ নিয়েছে, জনগণকে হুমকি-ধামকি দিয়েছে, মানুষকে মানে জনগণের কর্মচারী, জনগণের টাকায় বেতন নেওয়ার পরেও মানুষের আ সাথে দুর্ব্যবহার করেছে, জনগণকে নাগরিকদের সাথে খারাপ ব্যবহার করছে। সেই ধরনের লোকগুলিকে অবশ্যই কোন না কোন শাস্তি পেতে হবে। কোন বিপ্লবের বা আমাদের যে আ গণ-অভ্যুত্থান পরবর্তী যে সরকার, সেই সরকারের আ এবং জনগণের যে এখনকার আকাঙ্খা সেটার যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে এর কোন বিকল্প নেই। এটা আমাদেরকে করতেই হবে। আজ হোক, কাল হোক এবং ব্রিটিশ এবং পাকিস্তানি যে সিস্টেম, যে লেগাসি, সেই লেগাসিটাকেও আমাদেরকে পাল্টাতে হবে। কারণ আম একটা স্বাধীন দেশের আমলাতন্ত্র, রাষ্ট্র ব্যবস্থা পরাধীন এবং মানে আ উপনিবেশিক ব্যবস্থার মাধ্যমে চলতে পারে না। সেটাও আমাদেরকে বুঝতে হবে। তবে আমলাতন্ত্রের ব্যাপারে আমি যেটা বলতে চাই যে, আমি গতকালকেও এটা নিয়ে অনেক কথা বলেছি মানে X এ। তো সেখানে আমি বলেছি যে, আমলাতন্ত্র আমাদের এটা কিছুটা কিরকম যে, আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে, আপনার শরীরের জন্য চিনি খারাপ। আবার আ আ মাথা যখন কাজ করে, মাথার জন্য প্রতিদিন আপনার প্রায় ১২০ গ্রামের মতো চিনি দরকার হয়। তো আমলাতন্ত্র খানিকটা সেরকম। আমলাতন্ত্র আমাদের লাগবে। আমলাতন্ত্র একটা আমাদের ভালো আমলাতন্ত্র, বড় আমলাতন্ত্র আছে। established আমলাতন্ত্র। সেটা ভালো জিনিস, এটা খারাপ কিছু না। আমলারা সরকারকে সহায়তা করবে। কিন্তু আমলাতন্ত্র যখন সরকারকে নিয়ন্ত্রণ করতে যায়, আ সরকারের সহযোগী না হয়ে, তখনই সেটা আসলে আমাদের প্রবলেম হয়ে দাঁড়ায়। কারণ হলো যে আপনি সরকারের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে আমলাতন্ত্র সহযোগিতা দিবে। কিন্তু জনগণকে যদি আমলাতন্ত্র যদি মনে করে যে তারা জনগণের সেবক নয়, তারা জনগণের আ কি বলে এটাকে? জনগণের সেবকের বদলে জনগণের দেখা গেল যে তারা আ প্রশাসক বা শাসক এই কথাগুলি নিয়েও প্রশ্ন উঠছে এখন যে তারা কি জনগণের শাসক কিনা? জনগণের শাসক না, জনগণের সেবক তারা। তো জনগণের সেবক হলে আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করা আসলে খুবই সহজ যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে। কারণ রাজনৈতিক ব্যক্তিত্বরাই রাজনীতির লোকজনই আসলে ক্ষমতা চালায়। তো এখন যেহেতু রাজনীতি নাই কিন্তু আমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছি তাদের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া আছে। তারা চাইলে যেকোনো ধরনের আ সংস্কার করতে পারে এবং আমলাতন্ত্রকে জবাবদিহিমূলক ব্যবস্থার মধ্যে আনতে পারে। তো আমলাতন্ত্রের ব্যাপারে আমি যেটা বলব যে, আমলারা সরকারের এবং প্রজাতন্ত্রের, রাষ্ট্রের কর্মচারী। রাষ্ট্র চাইলেই তাকে শাস্তি দিতে পারে, তাকে পুরস্কৃত করতে পারে তার কাজের আ আ কাজ অনুযায়ী। যেমন বাংলাদেশে আগে যে কেউ একজন যদি কোন আমলা বা কোন সরকারি কর্মকর্তা, কর্মচারী খারাপ
আচরণ করলে, তার এসিআর খারাপ হলে তাদেরকে দেখা গেল যে পার্বত্য চট্টগ্রামে বা চিটাগং এ বদলি করা হতো। তো আমলা বা যারা সরকারি চাকরি করে তাদেরকে ধরা হলে সবচেয়ে সহজ। তারা সরকারের কর্মচারী, সরকার চাইলে তাদেরকে যেকোনো সময় শাস্তি দিতে পারে। কিন্তু সমস্যা যেটা হয়েছে যারা শাস্তি দিবে তারা নিজেরাই আসলে ঠিক আছে কিনা। যেমন আমি যতটুকু দেখেছি যে আমলাতন্ত্রকে খারাপ করে হলো পলিটিশিয়ানরা। পলিটিশিয়ানরা তাদের যত দুর্নীতি, যত খারাপ কাজ সবকিছু আমলাতন্ত্রের মাধ্যমে সম্পন্ন করে। এখন ধরেন যে আ যদি আমলাদের হাত দিয়ে, আমলাদের সিগনেচার করিয়ে, আমলাদের মাধ্যমে যদি আপনি লক্ষ কোটি টাকা পাচার করেন, লক্ষ কোটি টাকা দুর্নীতি করেন, সেই জায়গায় আমলারা যদি ৫, ১০ বা ১০০ কোটি টাকাও মানে দুর্নীতি করে, সেটা শুনতে অনেক বড় শোনা যায়। কিন্তু সে দেখতেছে যে তার সামনে দিয়ে তার সিগনেচার দিয়ে আ রাজনৈতিক ব্যক্তিত্ব বা যে স্বার্থান্বেষী মহল অথবা কোটারি গ্রুপ যারা এই ক্ষমতায় থাকে, তারা দেখা গেল যে দেশের সম্পদ সবকিছু লুটে-পুটে নিয়ে যাচ্ছে। তা আমলাদের উচিত ছিল যে সেসব ক্ষেত্রে বাধা দেওয়া, তার নৈতিক দায়িত্ব তার বাংলাদেশী নাগরিক হিসেবে যে রাজনৈতিক ওইসব দুর্বৃত্তদেরকে সহায়তা না করা। কিন্তু তারা সেটা করে না বা করতে পারে না। যেকোনো কারণে বাংলাদেশের বাস্তবতা আপনারা সবাই জানেন। তো সেটা করতে না পেরে তারা যে করতেছে তারা রাজনীতিবিদদের দুর্নীতির আ সহায়ক হচ্ছে। তো এই দুর্নীতির সহায়ক হিসেবে রাজনীতিবিদরা যদি 95% টাকা নিয়ে নেয়, আম আমলাতন্ত্র দেখা গেল যে 5% টাকা নিচ্ছে সেখান থেকে। এভাবে তারা দেখা গেল সেটাই আমাদের কাছে বড় মনে হচ্ছে। কারণ সেটাই দেখা গেল যে ৫০০ ১,০০০ কোটি হয়ে যাচ্ছে হয়তো। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে সেই বড় দুর্নীতির তুলনায় এগুলো আসলে কিছুই না। তাদের দিক থেকে চিন্তা করলে। এই গত ১৬ বছর যেটা হয়েছে যে হাসিনা সরকার ওই আমলাতন্ত্রের ওই ভাগটাকে আমার কাছে মনে হয় 5% থেকে হয়তো আরেকটু বেশি দিয়ে দিয়েছে। যে 15% বা 20% আমলারা পেয়ে গেছে। তো আমলারাও দেখা গেল একটা বড় অঙ্কের টাকার আ ইয়ে হয়ে গেছে, মালিক হয়ে গেছে। তারা দেখা গেল যে কানাডার বেগমপাড়ায় গিয়ে তারা বিলাসবহুল প্রাসাদ করছে, বিভিন্ন বাড়ি-গাড়ি করতেছে এবং বেগমপাড়ার ক্ষেত্রে একটা জিনিস আপনারা হয়তো জানেন কিনা যে সেখানে রাজনীতিবিদদের চেয়ে আমলাদের বাড়িই বেশি। এবং আমেরিকাতেও দেখা গেল যে আপনি রাজনীতিবিদদের চেয়েও কিন্তু আমলাদের যে পাচারকৃত টাকা সেটার পরিমাণ কম নয় কোনো অংশেই। সো এক্ষেত্রে এটা আসলে আমলাতন্ত্রকে একা দোষ দিয়ে আ পার পাওয়া যাবে না। কারণ রাজনীতিকেও ঠিক করতে হবে। সামনে যে সরকার ক্ষমতায় আসবে তারা যদি আমলাতন্ত্রকে একইভাবেই ব্যবহার করে, তাহলে আমলাতন্ত্র সেখানে দুর্নীতি করবেই। তো এটা হলো আমি যেটা বলতে চাই যে আমলাদেরকে সাইজ করা সবচেয়ে সহজ। আমলারা হলো দেশের কর্মচারী। আপনি চাইলে তার চাকরি খেয়ে দিতে পারেন, তাকে বদলি করতে পারেন, তাকে বিভিন্নভাবে হেনস্থা করতে পারেন। কিন্তু এখন যেটা হয়ে গেছে যে আমাদের যে বর্তমান আমলাতন্ত্র, বর্তমান যে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার এবং যারা আছেন ক্ষমতায়, তারা দেখা গেল যে অনেকদিন যাবৎ এই স্বৈরাচারী সরকারের সাথে থেকে প্লাস বিপুল পরিমাণের দুর্নীতি, টাকা-পয়সা মেরে কেটে তারা একটা শক্ত অবস্থানে আছে। ফলে দেখা গেল যে কুকুর লেজ নাড়ায়া লেজই কুকুর নাড়াচ্ছে। দেখা গেল যে আমলাতন্ত্র যখন সে সিস্টেমের সহায়তা করার কথা ছিল, সিস্টেমকে আ স্মুথ ভাবে চলার জন্য, ফাংশন করার জন্য আ সাহায্য করার কথা ছিল। সেখানে দেখা গেল সে সাহায্য না করে উল্টা আ আম আমলাতন্ত্র আমলাতন্ত্র এবং দেশের প্রশাসন, আ রাষ্ট্র ব্যবস্থাকেই জিম্মি করে ফেলতে চাচ্ছে। সো এই ক্ষেত্রে আমি মনে করি যে আ নো মার্সি। যারা অপরাধী, যাদের মানে বিভিন্ন ধরনের ফৌজদারি, ফাইন্যান্সিয়াল অপরাধ আছে, প্রমাণিত সত্য যেগুলি মানে আমরা জানতে পেরেছি এই পর্যন্ত, সেইসব অপরাধের জন্য তাদেরকে শাস্তি দিতে হবে। তাদেরকে মানে এটা যদি আ আমরা সুরাহা করতে না পারি, তাহলে এটা আমি মনে করি যে আমাদের অদূর ভবিষ্যতেও এই জিনিস বারবার ফিরে আসবে। এবার সচিবালয়ে আগুন হয়েছে। কি জন্য হয়েছে আমি জানি না। দেখা হলো আবার আরেক জায়গায় আগুন হবে। এভাবে তারা বিভিন্নভাবে অরাজকতা এবং নাশকতা সৃষ্টি করতে চেষ্টা করবে, অসহযোগিতা করতে চেষ্টা করবে। আর আমলাতন্ত্রের ব্যাপারে আরেকটা জিনিস আমি বলতে চাই। অনেকে মনে করেন যে এইসব অভিজ্ঞ আমলা এই না থাকলে আমরা পারব না। এগুলি আসলে তেমন আ সঠিক কথা না আমার মনে হয়। যেটা হলো যে প্রচুর এখন বাংলাদেশে এক্সেস আমলা আছে প্রচুর পরিমাণে। হাসিনা সরকার দেখা গেল যে দ্বিগুণ, তিনগুণ প্রমোশন দিয়ে তাদেরকে তার ক্ষমতার জন্য ব্যবহার করেছে। সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আ আপনার আমলাতন্ত্র যদি হাফ ও আপনি রিডাকশন করে ফেলেন, যে মানে অর্ধেক আমলা আমরা বাদ দিয়ে দিব। যেগুলি যারা পচা গলা এবং স্বৈরাচার সরকারের সাথে ছিল। তারপরেও আমাদের কিন্তু আসলে কোন সমস্যা হবে না।
কারণ হলো যে আপনি কেরানি চাইলেই নিয়োগ দিতে পারবেন। এই যে এখন প্রচুর ছেলেপেলে বেকার আছে, তাদের মধ্যে থেকে নতুন নিয়োগ দেওয়া যাবে। এবং মিড লেভেলে যেসব অফিসার আছে তাদেরকে পদোন্নতি দিয়ে উপরে দিলেই এই কাজ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে মানে এটা আসলে তেমন ভয়ের কিছু না, যে অভিজ্ঞতার আমলা জেলা প্রশাসনের অভিজ্ঞতা থাকলেই হবে এমন কোনো, এটা কোনো একেবারে চূড়ান্ত কথা না যে আপনি জেলা প্রশাসনের অভিজ্ঞতা থাকলেই আপনি দেশ চালাতে পারবেন। আমি মনে করি যে একজন ডাক্তার যিনি হসপিটাল চালান, একজন প্রফেসর যিনি অধ্যক্ষ বা প্রাধ্যক্ষ হিসেবে একটা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি কলেজ চালাচ্ছেন, তারা যে কেউ বাংলাদেশে যেকোনো অফিস চালাতে পারবেন। আরো ভালোভাবে বললে আপনি যদি চিন্তা করেন যে এই যে আমাদের যে ৩ জন ইয়াং উপদেষ্টা দিলাম, তারা কি তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলি চালাচ্ছে না? সো অভিজ্ঞতা এবং মানে যে কথাগুলি বলা হয় যে আমাদের মানে এই আমলাতন্ত্র expandable না, সেটা আসলে ঠিক না। আমলাতন্ত্র expandable। আমলার কাজ হলো খুবই আসলে আ কি বলবো এটাকে, খুবই জটিল ধরনের কাজ। তাকে মন্ত্রণা দিতে হয় এবং মানে রাজনীতিবিদদেরকে সাহায্য করতে হয়। যারা ক্ষমতা চালাচ্ছেন তাদেরকে আ মানে বিভিন্ন উপদেষ্টা বা বিভিন্ন পরামর্শ দিয়ে, ফাইলপত্র দিয়ে, ইনফরমেশন দিয়ে, কারণ এটা যেহেতু একটা এস্টাবলিশমেন্ট, তো ও ও দিয়ে সহায়তা করে। কিন্তু সেটা যদি আমরা মনে করি যে আচ্ছা, আমরা যদি আজকে ১০০ বা ৫০০ বা ১,০০০ আমলাকে যদি আমরা আজকে এখন বরখাস্ত করি এবং শাস্তি দিই বা বিচারের অধীন করি, তাহলে কি আমাদের দেশের প্রশাসন ব্যবস্থা কি মুখ থুবড়ে পড়বে? অবশ্যই না। দেশে প্রচুর পরিমাণে লোক আছে, অ্যাডমিনিস্ট্রেশনেও অনেক লোক আছে এবং যারা গত ১৫-১৬ বছরের ভুক্তভোগী মিড লেভেল থেকে সিনিয়র মিড লেভেলে বা বিভিন্ন লেভেলে আছেন, তাদেরকে দিয়েই এই পুরা প্রশাসন চালানো যাবে। এটা এমন কোনো বড় কিছু না। এমন কোনো জিনিস না যে আমলাতন্ত্রের কাছে আমরা জিম্মি হয়ে থাকবো। তারা না চাইলে, তারা অসহযোগিতা করলে আমরা একেবারে শেষ হয়ে যাবো, এমন কিছু না। আর ডকুমেন্ট পুড়ে যাওয়ার ব্যাপারে আমি মনে করি যে ডকুমেন্ট পোড়াটা আসলে এটা পুড়তেই পারে। আর ডকুমেন্টের চেইন অফ থাকে, ট্রেইল থাকে। এটা এক জায়গায় থাকে না। এইসব ইনফরমেশন বিভিন্ন জায়গায় থাকার কথা। যদি না আমলাতন্ত্র ওইভাবে এগুলিকে করতে চায়। তারপরেও আমি মনে করি যে দুর্নীতি আসলে আ পুরোপুরি হাদিস হ হ কি বলে হাফিজ করে দেওয়া যায় না। দুর্নীতির কিছু না কিছু ট্রেস থাকেই এবং যারা দুর্নীতিবাজ, যারা এই গত ১৬ বছর যারা সৎ ছিল তুলনামূলকভাবে বা যারা বিভিন্ন কারণে নির্যাতিত হয়েছে, তাদের কাছ থেকে আ খবর নিলেই জানা যাবে কারা দুর্নীতিবাজ। এছাড়া আমরা যদি চিন্তা করি যে টাকা, যে কে কি পরিমাণ টাকা এবং কি পরিমাণ সম্পত্তি মালিক, সেটাও যদি আমরা বের করতে পারি তাহলেই দুর্নীতির ব্যাপারটা বের করা সম্ভব। আমি মোট কথা যেটা বলতে চাচ্ছি যে সরকারি চাকরিজীবীদেরকে ধরা বা সরকারি চাকরিজীবীদেরকে আ সিস্টেমের মধ্যে আনা, আ এটা তেমন বেশি বড় কিছু না। এটা এমন মনে হয় যেন যে অনেক বড় একটা ব্যাপার হবে। আসলে কিছুই না। এটা সরকার চাইলে, সরকারের সদিচ্ছাটা হলো সবচেয়ে বড়। সরকারের যদি সদিচ্ছা না থাকে তাহলে আমলাতন্ত্র এখন যা আছে আরো খারাপ হবে এবং আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনারা যদি দুর্নীতি নিয়ন্ত্রণ করতে চান, আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আমলাতন্ত্রকে যারা পরিচালিত করবে সেই রাজনৈতিক ব্যক্তিদেরকে সৎ হইতে হবে। ৩ টা গ্রুপ মানে আপনার এই যে দেশটাকে চালায়। এটা হলো যে রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং হলো যে এই আমলাতন্ত্র। তো আপনি ব্যবসায়ীদেরকে টাইট দিতে পারতেছেন কিনা সেটা ডিপেন্ড করবে আপনার এই রাজনীতিবিদ এবং আমলারা কেমন আছে। তারা কি স্বাধীন কিনা। আর রাজনীতিবিদ, আমলারা যদি স্বাধীন না হয় তাহলে ব্যবসায়ীরাও তাদের সাথে এই ৩ গ্রুপ একসাথে হয়ে সবসময় মানে দেশকে বিভিন্ন রকমের অরাজকতা বা লুটপাট এগুলি চালায়া যাবে। আর কিছুই করতে পারবেন না। আপনি ওই যে ১৫-২০ বছর পর এরকম হতাশ হয়ে মানে আবার সবাই মিলে লাঠি নিয়ে রাস্তায় নামতে হবে। সেটা যদি করতে না চায় তাহলে রাজনীতিতে একটা পরিবর্তন আসতেছে, গুণগত পরিবর্তন। রাজনীতিটা আমরা এখনো আপাতত স্থগিত রাখি। সেটা চলতেছে। বিভিন্ন রাজনৈতিক দল গঠন চলতেছে। বিএনপিও এখন বুঝতে পারছে যে তাদের সেই আগের অবস্থান এখন আর নেই। তাদেরকেও চেঞ্জ হইতে হবে। নতুন যুগের সাথে তাল মিলাইতে হবে এবং আওয়ামী লীগ তো গন অলরেডি। এই ক্ষেত্রে আমি মনে করি যে আম আমলাতন্ত্রকে আমাদেরকে ঠিক করতে হবে। কারণ আমলাতন্ত্র চিরস্থায়ী। সরকার আসে যায় কিন্তু আমলাতন্ত্র ওখানে থাকে। তো আমলারা আগে কখনো এত বাড়াবাড়ি করতে পারে নাই। হাসিনা সরকার এর আগে করেছিল ১৯৯৬ সালে যে জনতার মঞ্চ করে আমলাদেরকে রাজনৈতিক নিয়ে গেছে। রাজনৈতিক কি বলে এটাকে মঞ্চে নিয়ে গেছে এবং সেখান থেকে তাদেরকে রাজনীতিকরণ করছে। সেটা আমাদেরকে এখনো আমরা সেটার কুফল বয়ে চলতেছি। তারপরে কিন্তু দেখেন যে এই যে জুলাইয়ের গণঅভ্যুত্থান হলো, এখানে কিন্তু আমলাতন্ত্র আ মাঠে নেমে আসে নাই।
যদিও তারা আগেরবার মাঠে নামছিল হাসিনার সাথে। সো আমলাতন্ত্রের যে এক ধরনের বিশাল হাসিনাকরণ হইছে বা আওয়ামীকরণ হইছে সেটা তো আমরা বুঝতে পারতেছি। সেই ৯৬ সাল থেকে প্লাস গত ১৬ বছরের ফ্যাসিস্ট রাজনীতিতে। তো এই জিনিসটাকে আমাদেরকে সরাইতে হবে। এটা না সরানো পর্যন্ত দেশে আসলে কোন রকমের বিপ্লব বা যাই বলি আমরা, বিপ্লব বলি বা কোটা সংস্কার আন্দোলন বলি বা গণ অভ্যুত্থান বলি, কোন কিছুরই আসলে কোন সুফল দেখা যাবে না। যদি যারা কাজ করে, যে আপনার বাড়ির চাকর, যে চাকর যদি আপনার মনিবের উপর কথা বলে অথবা চাকর যদি নিজেই মনিব সাজতে চায়, তাহলে সেটা কি কোনো ভালো ফল দিতে পারে? অবশ্যই না। তো সেই ক্ষেত্রে এই চাকর-বাকর যারা দেশের রাষ্ট্রের চাকর-বাকর তাদেরকে আ তাদের পজিশন বুঝাই দিতে হবে যে, "দিস ইস ইউর পজিশন। ইউ ওয়ার্ক হিয়ার, ওকে? তুমি এই জায়গায় আমাদেরকে কাজ করো, আমাদের সহায়তা করো। তুমি মনিব হওয়ার চেষ্টা করিও না।" সো এই সাইডটা ঠিক করতে হবে। আর ব্যবসায়ীদের ব্যাপারে যেমন আমি মনে করি যে ব্যবসায়ীদের ব্যাপারে হলো সবচেয়ে আসলে আ আমাদেরকে সাবধান থাকতে হবে। কারণ আ আমরা যাই বলি না কেন রাজনীতি, পুলিশ বা সিভিল মিলিটারি আমলাতন্ত্র যেটা আছে, এরা সহায়ক শক্তি হিসেবে কাজ করে। কিন্তু এই সভ্যতা, রাজনীতি, দেশ এগুলি চলে হলো আসলে ব্যবসায়ীদের কারণে। ব্যবসায়ীরাই হলো চাকরি-বাকরি, মানুষের জীবন জীবিকার উপরে জীবন জীবিকার মানে জন্য দায়ী। তারা হলো মানুষের আ কর্মসংস্থানের ব্যবস্থা করে। সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এস আলম আজকে নাই। তার কারখানা বন্ধ করে দিয়ে মানুষকে মানে পথে নামিয়ে দেওয়া হচ্ছে। অথবা সালমান সাহেব জেলে আছেন। তার এই ব্যবসাগুলির কি অবস্থা? তো এই ব্যবসায়িক ব্যাপারেও মানুষকে আসলে ডিসিশন নিতে হবে যে আমরা কি চাই? ব্যবসা কি ব্যবসাকে মানে আমি যেটা বলতে চাই সেটা হলো যে ব্যবসা বিজনেস অ্যাজ ইউজুয়াল, এমনকি ২য় বিশ্বযুদ্ধের সময় কিন্তু ব্যবসা বন্ধ হয় নাই। ব্যবসা আপনাকে সবসময় চালু রাখতে হবে। শো মাস্ট গো অন। এমনকি এই যে ৫ তারিখ, ৮ তারিখ, ৮ তারিখের পরেই কিন্তু আপনি দেখেন আবার সারা দেশে আ যত রকমের সিস্টেম ছিল সবগুলি থেকে আওয়ামী লীগ আ বাতিল হয়ে গিয়ে বিএনপির দ্বারা রিপ্লেসড হয়েছে অথবা যার দ্বারা রিপ্লেস হয়ে গেছে। এবং সেটা স্মুথলি চলতেছে। আপনি কি মনে করেন যে এই গত ৩ মাসে এই সরকারের আমলে কোন দুর্নীতি বা তদবির বা কোন কিছু হয় নাই? হচ্ছে, সবই হচ্ছে। কোন কিছুই চেঞ্জ হয় নাই কিন্তু। আপনার জাস্ট এই যে উপরে হয়তো বড় ধরনের দুর্নীতি, এই যে রাষ্ট্রীয় দুর্নীতি যেটা সরকার যে দুর্নীতি করতো সেগুলি হয়তো হচ্ছে না। কিন্তু ছোটখাটো দুর্নীতি, ঘুষ মানে যা আছে যেখানে যে সিস্টেম ইজারা বাংলাদেশে ওইভাবেই চলে। ঠিক না? যে আপনার দেখা গেল একটা পাড়ার মাঠ ইয়ে কি বলে এটাকে বাজার, ঘাট এগুলি সব কিন্তু ইজারা বা এরকম সিস্টেমের মধ্যে চলে যেখানে পলিটিক্যাল পার্টি এসে বা পলিটিক্যাল পার্টির যারা ল্যাকি যারা মানে আ কি বলে এটাকে নিচু লেভেলের কর্মী যারা টাকা পয়সার জন্য রাজনীতি করে, পাওয়ারের জন্য রাজনীতি তারা সবাই ওগুলি দখল করে নিয়েছে অলরেডি। সো যে সেখানে চলতেছে সব জায়গায় ঘুষ, দুর্নীতি যা চলছে সবই চলতেছে। হয়তো রয়ে সয়ে বা রেখে ঢেকে চলতেছে। বড় আকারের দুর্নীতিগুলো হচ্ছে না হয়তো এটা আমরা বলতে পারি যে এই সরকারের আমলে যে বড় পাচারগুলি হচ্ছে না। বড় আ মেগা প্রজেক্টের দুর্নীতি হচ্ছে না। কিন্তু ছোটখাটো ঘুষ, দুর্নীতি এগুলি চলতেছেই। এগুলি যদি আপনি সাইজ করতে চান তাহলে আপনাকে ওই যে কি বলে এটাকে যে কালচার চেঞ্জ করতে হবে এবং কর্মচারীদেরকে মানে সরকারি কর্মচারীদেরকে তাদের পজিশন বুঝাই দিতে হবে যে তারা আসলে কারা এখানে এবং জনগণকে তাদের অধিকার বুঝে নিতে হবে। জনগণকে বুঝতে হবে যে তারাই দেশের মালিক। এই সরকারি কর্তা, কর্মচারী এবং রাজনীতিবিদ এরা তাদের কথা শুনতে বাধ্য। তো সেই মানুষের মধ্যে এখন চেতনা আসছে, অনেক কিছু বুঝতেছে মানুষ। কিন্তু তারপরেও আগের অনেক ধারণা, অনেক কথাবার্তা এখনো চালু আছে। আ আ ঠিক বুঝে উঠতে পারতেছে না এবং বিএনপিরও আমি মনে করি যে দিক নির্দেশনা দেওয়া বা যেই ভূমিকা পালন করার কথা সেটা পালন করতে তারা ব্যর্থ হচ্ছে। যেভাবেই হোক সেটা আমরা অন্য আলোচনায় বলব। সো ওভারঅল আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে অন্তর্বর্তী সরকারের উচিত যে একটা মানে আ প্রশাসনিক সংস্কার করা। প্রশাসনিক সংস্কার করে তারপরে সেটাকে আপনার একটা কাঠামোগতভাবে একটা ই ইয়ে দেওয়া যে এখন থেকে এভাবে চলবে। আগের যা হয়ে গেছে সেটা বাদ। হ্যাঁ? ওইটা না হলে আমরা আসলে কিছুই করতে পারব না এবং এই যে, যেই লোকগুলি আছে তাদেরকে নিয়েই আমাদের চলতে হবে। আমরা মনে করব যে এরাও হাসিনার মতো মনে হয় বিকল্প নাই। কিন্তু আসলে সবারই বিকল্প আছে। সো আ আমি যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা মন্তব্যে লিখতে পারেন। মন্তব্যে লিখলে আমি হয়তো সেটা নিয়ে কথা বলব। আর সেটা না হলে আমরা বর্তমান রাজনীতিতে আমি মনে করি যে কিছু কথা বলা দরকার যে বিএনপি আ এখনো পর্যন্ত আমার মনে হয় যে তাদের যে অবস্থান তারা যেই আ পজিশন নিয়ে আছে বাংলাদেশে সেটা ঠিক রিয়ালাইজ করতেছেও না। সো এই ক্ষেত্রে আমি মনে করি যে বিএনপিকে আরো
শক্তপোক্ত ভূমিকা নিয়ে নামতে হবে এবং বিএনপি একটা যে জেলা পর্যায় থেকে তাদেরও নেতৃত্বের সংকট। আমি মনে করি যে এই যে রিজভী থেকে শুরু করে আপার লেভেলে যেসব রাজনীতিবিদ আছে তাদের অনেকেই এখন অপাংতেয়। আ বর্তমান সময়ে এসে এখনকার যে মিড লেভেল মিলেনিয়াল এবং এক্স জেনারেশন এক্স এবং মিলেনিয়াল এই ২ দল থেকে কিছু লোক তাদেরকে নিয়োগ করতে হবে বা তাদেরকে হাইলাইটেড করতে হবে। সেটা না করলে মানে দেখা গেল যে বিএনপিতেও আসলে আমরা কাউকে দেখতেছি না যে কারা এই নতুন যে এই যে মানে একটা পরিবর্তন হলো মানুষের মধ্যে যে একটা রাজনৈতিক আকাঙ্খা তৈরি হয়েছে, এই আকাঙ্খা বাস্তবায়ন করবে কোন বিএনপি? এই সেই ফখরুল, রিজভী এবং এইসব মানে বুড়ো হাবলার দল বলে না বাংলাদেশে? ওই আমি ডিসরেসপেক্ট না, এমনি জাস্ট বলছি যে ওই সেন্স থেকে যে তাদের অনেকেই আসলে আগের ধান্দায় আছে, আগের চিন্তায় আছে। তারা বুঝতেছে না যে আসলে দেশের মানুষের চিন্তা চেতনায় পরিবর্তন আসছে এবং আ নতুন জেনারেশন যা চায় বিএনপিকে তার সাথে আপডেট হতে হবে। আর ছাত্রদের ব্যাপারে আমি বলব যে ছাত্ররা রাজনীতি করতে চায়, তারা কিংস পার্টি করতে চায় কিনা সেটার ব্যাপারে মানে অনেকের মনে অনেক সন্দেহ আছে এবং ছাত্রদের রাজনীতি করে ক্ষমতায় আসা এখনো আসলে সুদূর পরাহত ব্যাপার। কারণ হলো তারা আগে তো একটা দল গঠন করতে হবে। জেলা, উপজেলা সব জায়গায় মানে এটার অংশগ্রহণ করা লাগবে এবং অলরেডি আমরা দেখছি যে নতুন দল গঠন করে আ কোন রকম কাঠামো ছাড়া, কমিটি ছাড়া বেশি দূর আগানো যায় না। আমরা এই যে নুরুর পার্টির ক্ষেত্রে যে ঘটনা দেখলাম, এরকম অনেকেই হইতে পারে যে একটা পার্টি এস্টাবলিশ হয়ে আ স্ট্রাকচার দাঁড় করানো এবং সারা দেশে না থাকলে সে আসলে নির্বাচনী প্রক্রিয়ায় তেমন ভালো কিছু করতে পারবে না। সো সেক্ষেত্রে ছাত্রদের কাছ থেকে এখনো বেশি কিছু আশা করা যাচ্ছে না। যেটা এখন পর্যন্ত রাজনৈতিক যে ডায়নামিক্স সেটা হলো যে বিএনপি একটা মেইন যদি এখন ইলেকশন হয় হয়তো বিএনপি জিতে যাবে। বিএনপি সেরকম ভাবতেছে যে আ যত তাড়াতাড়ি ইলেকশন হয় তত তারা জিতে যাবে। যত সময় যাবে তত বিএনপি তাদের জনপ্রিয়তা হারাবে। ছোটখাটো দুর্নীতি এবং ছোটখাটো ঝগড়াঝাটি এসব নিয়ে মিডিয়া দেখা হলো তাদের পিছনে তাদের যেহেতু মিডিয়া নাই। সো তারা বিভিন্নভাবে তারা আসলে জনপ্রিয়তা হারাবে একটু করে। অপরদিকে জামাত এবং মানে ছাত্র বা অন্য যারা ছোটখাটো দল আছে তাদের জনপ্রিয়তা বা কিছুটুকু বাড়বে এবং এখন সবাই যেটা চাচ্ছে যে আওয়ামী লীগের ব্যাপারে অনেকে শক্ত হতে চাচ্ছে না। সবাই মনে করতেছে আমরা যদি একটু নরম-সরম থাকি তাহলে মনে হয় আওয়ামী লোকজন আমাদেরকে ভোট দিবে। সম্পূর্ণ ভুল ধারণা। আর প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত তার নিজস্ব অবস্থানে শক্ত থাকা এবং আমি মনে করি যে আগামী ৫-১০ বছর তাদের রাজনৈতিক পরিকল্পনা কি? তারা কি চায়? এমনি রাজনীতি করি এটা বললে তো হবে না যে আমরা কি চাই? সেই ম্যানিফেস্টো নিয়ে নামতে হবে এবং সেখান থেকে মানুষ বুঝে নিবে যে কাকে ভোট দিতে হবে। তো ওইভাবে আসতে হবে। আমার মনে হয় যে এখনো আমরা ওই গঠন প্রক্রিয়াদের মধ্যে দিয়ে যাচ্ছি। কবে নির্বাচন হবে সেটা এখনো ঠিক হয় নাই। আ নির্বাচনের ব্যাপারে মানুষের বিভিন্ন ধরনের আশঙ্কা আছে, বিভিন্ন ধরনের কথাবার্তা চালু আছে। তো আশা করি সেগুলির ব্যাপারে আস্তে, আস্তে আরো আ আইডিয়া ক্লিয়ার হবে। আমরা বুঝতে পারবো কবে কি হচ্ছে। ইন দ্যা মিন টাইম সবাই দল গুছিয়ে নিচ্ছে, দল গুছানোর কাজ করতেছে, নতুন রাজনীতি গঠন করতেছে। আমরা সেদিকে নজর রাখবো এবং আ সংস্কার প্রক্রিয়া যাতে বন্ধ না হয়। কিছু ন্যূনতম যেসব জায়গায় সংস্কার দরকার, সেই সংস্কারগুলি অবিলম্বে করে ফেলতে হবে। এসব সংস্কার না করলে আসলে আ আমাদের কিছুই করা হবে না। যেমন আমি মনে করি যে নির্বাচন কমিশন এবং সরকারের ২-১ টা প্রতিষ্ঠানের সংস্কার করে খুব দ্রুত একটা গণভোটের আয়োজন করা উচিত যে আমরা আওয়ামী লীগকে আ ঠিক ইয়ে করে নিষিদ্ধ করে দিতে চাই কিনা অথবা কবে আমরা নির্বাচন চাই বা এই ধরনের আরো কয়েকটা ইস্যু নিয়ে আমরা একটা গণভোটের আয়োজন করতে পারি। সেই গণভোটের মাধ্যমে যেটা হবে ২ টা ৩ টা জিনিস অর্জন হবে। প্রথমত হলো যে আ মানুষ এক জেনারেশন মানে কোন ভোটের কোন অভিজ্ঞতা নাই। তারা ভোট দিতে পারবে। ভোটে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। দ্বিতীয়ত হলো যে আ আমাদের মানে সরকারের যে সক্ষমতা সেটা জানা যাবে এবং কোন জায়গায় আমাদের এখনো সমস্যা আছে সেই জিনিসগুলিও আমরা বের করতে পারবো একটা গণভোটের আয়োজন করলে। তো আপাতত এখানেই থামছি। পরে আবার কখনো লাইভে আসবো। এটা আমার ১ম লাইভ ছিল। এজন্য আসলে দেখলাম যে কেমন হয়। থ্যাংক ইউ।